আমাদের যে কোনো কাজ করার জন্য আমাদের প্রথম কাজ হবে একটা পেজ ক্রিয়েট করা। তো আমরা পেজ ছাড়া কোনো কিছুই করতে পারবো না, কোনো ডিজাইন কোনো কাজ কিচ্ছু না। তো আমাদের প্রথম কাজ হবে একটা পেজ ক্রিয়েট করা। তো আমরা একটা পেজ আগে ক্রিয়েট করি। তো আমরা ফাইলে যাব, ফাইল থেকে নিউয়ে যাওয়ার পর এরকম একটা নিউ ডকুমেন্টের একটা উইন্ডো আসবে। সেখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো একটা পেজ ক্রিয়েট করতেছি। যেহেতু আমরা এখন টুলসের ব্যবহার শিখতেছি, যার কারণে আমাদের ডিজাইনের কোনো মাপ নেই, যার কারণে আমরা একটা কাস্টম সাইজ ব্যবহার করতেছি। এখানে আমি 1000 পিক্সেল বাই 1000 পিক্সেলের একটা আর্টবোর্ড নিচ্ছি। এখানে পিক্সেল, পয়েন্ট, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার সব আছে। তো ডিজাইন অনুসারে, ডিজাইনের মাপ অনুসারে বা কাজের ধরন অনুসারে আমরা এগুলো ব্যবহার করি। তো আমার যেহেতু এখন কোনো কাজের ধরন নাই, কোনো ডিজাইন নাই, যার কারণে আমি পিক্সেল ইউজ করতেছি। আর 8GB কালার, CMYK কালার আছে। তো আমরা যখন প্রিন্টের জন্য কোনো ডিজাইন করব, যে আমরা এই ডিজাইনটা প্রিন্ট করব, তখন আমরা অবশ্যই CMYK কালারটা ব্যবহার করব। আর যদি আমরা ওয়েবের জন্য কাজ করি তাহলে অবশ্যই 8GB নিয়ে কাজ করব। 8GBর পূর্ণরূপ হচ্ছে রেড, গ্রিন, ব্লু। আর CMYK এর পূর্ণরূপ হচ্ছে সায়ান, মেজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক। তো এখানে বি দিয়ে ব্লু বোঝানোর কারণে ব্ল্যাকের কে দিয়ে ব্ল্যাকটাকে বোঝানো হয়েছে। তো এই হচ্ছে যে 8GB কালার মোড আর CMYK কালার মোড, ঠিক আছে। তো আমরা সব সময় হাই রেজুলেশনে ব্যবহার করব। এখানে 300 হচ্ছে যে হাই, তো 300টাই আমরা ব্যবহার করতেছি। এভাবেও আমরা ফাইল থেকে নিউ গিয়ে একটা পেজ ক্রিয়েট করতে পারি। আবার অন্য একটা অপশনও আছে, সেটা হলো কিবোর্ড থেকে যদি আমরা এন প্রেস করি তাহলেও আমাদের এরকম একটা উইন্ডো ওপেন হবে। আমরা এখান থেকেও আমরা আমাদের পেজের মাপটা, কালার মোড, তারপরে পিক্সেল, ইউনিট, যে কোনো সাইজ আমরা দিতে পারি। আবার আমরা যদি চাই তাহলে আমরা মার্জিনও এখানে ব্যবহার করতে পারি। তো এখানে আমরা এই যে 1 পিক্সেল মার্জিন, টপ, বটম, লেফট, রাইট, মানে চারপাশেই মার্জিন আসতেছে। এটা অনেক ডিজাইনে প্রয়োজন হয়, তো আমার এখানে প্রয়োজন নাই, যেহেতু আমি ডিজাইন করতেছি না, তো আমার প্রয়োজন নেই। তো আমি ওকে করলে এই যে আমার 1000 বাই 1000 পিক্সেলের একটা ডকুমেন্ট অলরেডি চলে আসছে এখানে। তো এখন আমরা এখানে কাজ করতে পারি। আমরা এখন এখানে আমরা কি কি টুলসের ব্যবহার শিখছি, তো সেটা আজকে একটু দেখি আমরা, যে আমরা আসলে কি কি টুলস নিয়ে কাজ করছি এতদিন। আজকে 7 নাম্বার ক্লাস আমাদের। তো আমরা প্রথমেই শিখছি সেটা হলো রেক্ট্যাঙ্গেল টুল। এখানে রেক্ট্যাঙ্গেল টুলের নিচে একটা তীরের আইকন আছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে রেক্ট্যাঙ্গেলের মধ্যে আমরা আরো অনেকগুলো লিস্ট দেখতে পাচ্ছি। এখানে রেক্ট্যাঙ্গেল টুলস আছে, রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল আছে, ইলিপস টুল আছে, পলিগন টুল আছে, তারপরে স্টার শেপ আছে, স্টার টুল আছে। তো এই প্রত্যেকটা টুল আমরা এখান থেকে নিতে পারি, যে টুল আমাদের প্রয়োজন। তো আমি এইটাই নিচ্ছি। এটা আমরা মাউস দিয়ে যে কোনো ভাবে এটা আমরা নিতে পারি আমাদের ইচ্ছা মতো কাস্টম শেপ আকারে। আমি মাউসটা ড্রাগ করলে এটা বড়, ছোট, চিকন, মোটা প্রত্যেকটা যে কোনো সাইজের এটা ব্যবহার করতে পারি আমি। কিন্তু আমরা যদি শিফট চেপে ধরি তাহলে কিন্তু এটা শুধুমাত্র স্কোয়ার শেপই হচ্ছে, মানে 4 থেকে সমান হচ্ছে এটা, ঠিক আছে। আমাদের যদি শুধুমাত্র স্কোয়ার শেপ দরকার হয় বা আমরা এভাবে নিলে আমি যদি শিফট বাটনটা ছেড়ে দেই তাহলে এটা আমাদের কাস্টম শেপ আমরা করতে পারতেছি এটা। তো আমি এরকম একটা শেপ নিলাম। এখানে আমাদের একটা শুধুমাত্র মনে হচ্ছে এটা একটা লাইন আর্ট, কিন্তু এটা না,
এটা এখানে আমরা স্ট্রোক, এখানে আমার স্ট্রোক প্লাস ফিল কালার দুইটাই হয়েছে। ঠিক আছে, আমরা দেখাইছি যে কিভাবে স্ট্রোক কালার আর ফিল কালার করতে পারি এবং স্ট্রোককে কিভাবে ফিল করব, আবার ফিলকে কিভাবে স্ট্রোক কালার করতে পারি, এটা আমরা এই ব্যবহারগুলো আমরা দেখছি। তো আজকে আমরা আরেকবার বলতেছি। সেটা হলো এখানে আমরা ক্লিক করার পর এখানে আমরা দেখতেছি হোয়াইট অ্যান্ড ব্লু, না হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। তো ব্ল্যাকটা হচ্ছে যে এখানে আছে স্ট্রোক কালার, আর হোয়াইট যেটা সেটা আছে ফিল কালার। ঠিক আছে, তো আমি এখন এটাকে কালার দেই একটা, তাহলে ভালো বোঝা যাবে। তো আমি রেড কালারটা দেই। তো আমি চাচ্ছি যে এখন এই রেড কালারটা স্ট্রোকে আসুক আর এই স্ট্রোক কালারটা ফিল হয়ে যাক। তাহলে আমি এটা সিলেক্ট করার পর এখানে তীর দেখাচ্ছে, একটা তীরের দুইটা মাথা আছে। তো এখানে আমরা যখন মাউস নিয়ে যাচ্ছি তখন কিন্তু একটা হ্যান্ডের আইকন আসতেছে। তো আমি যদি এখানে ক্লিক করি, এই যে এবার কিন্তু আমাদের আলাদা হয়ে গেছে, মানে আমার যেটা আমার স্ট্রোক ছিল সেটা ফিল হয়েছে, আর যেটা ফিল ছিল সেটা কিন্তু আমার স্ট্রোকে পরিণত হয়েছে। এখানে অত বোঝা যাচ্ছে না, তো আমি স্ট্রোকের কালারটা যদি একটু বাড়াই তাহলে বোঝা যাবে যে আমার স্ট্রোকটা ফিল হয়েছে আর ফিলটা স্ট্রোক হয়েছে। তা আমি চাচ্ছি যে আমার ফিলটা একেবারেই না থাক, শুধুমাত্র আমার স্ট্রোকটা থাকবে। তাহলে আমরা এখানে ফিল অপশনে ক্লিক করার পর এখানে যে নান অপশনটা আছে এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের এই যে ফিলটা চলে গেছে, শুধুমাত্র আমার স্ট্রোকটা আছে এখানে। এই যে আমরা বাহিরে নিয়ে গেলে, আর্টবোর্ডের বাহিরে নিয়ে গেলে আমরা এই যে বুঝতে পারতেছি যে এটা শুধুমাত্র স্ট্রোক, মানে একটা বর্ডার আছে, এখানে কোনো ফিল কালার নেই। তো এখন আমরা চাইলে এই স্ট্রোকটাকে আবার ফিল কালার করতে পারি। সেটা হলো এখানে আমরা যে এটাকে শুধু এই হ্যান্ড তীরে ক্লিক করলে এটা যে স্ট্রোক হবে, আবার এই তীরে ক্লিক করলে এটা আবার ফিল কালার হয়ে যাচ্ছে। তো আমরা যে কোনো শেপকে এরকম ফিল স্ট্রোক করতে পারি, আবার কালার এখান থেকে আমাদের যে কালার পছন্দ আমরা সেই কালার করতে পারি। এই যে ঠিক আছে, তো এখানে এই কাজগুলো গেল। তো এই শেপগুলো এই প্রত্যেকটা একই রকম, রাউন্ড, ইলিপস। তো এই যে এখানে আমরা রাউন্ড, এটা রাউন্ড হচ্ছে গোলাকার, কিন্তু এখানে কিন্তু আমার গোলাকার হচ্ছে না। ঠিক আছে, এখানে ডিম্বাকৃতি হচ্ছে, ডিম্বাকৃতি অনেক আকৃতির হচ্ছে, কিন্তু আমার যে রাউন্ড শেপ সেটা কিন্তু আমি এখানে পাচ্ছি না, মানে হচ্ছে না আমার। আমি যদি শিফট চেপে ধরি তাহলে কিন্তু আমার একদম রাউন্ড শেপটা চলে আসতেছে। এই যে ঠিক আছে, তো আমরা যদি এই একদম সঠিক আকার চাই তাহলে অবশ্যই আমাদের শিফট চেপে ধরে তারপরে কাজ করতে হবে। ঠিক আছে, এই যে এখন কিন্তু আমাদের একদম রাউন্ড শেপটাই চলে আসছে। তো এই গেল আমাদের শেপের ব্যবহার। তো তারপরে আমরা শিখছি, তারপরে এখানে একটা শেপ থাক। তো এটা আমরা এখানে কপি করাও শিখছি, আমরা অনেক উপায়ে কিভাবে শেপকে কপি করা যায় সেটাও শিখছি। তো আমি এখানে এটাকে সিলেক্ট করে যদি অল্টার কিবোর্ডের অল্টার চেপে ধরে এপাশে টেনে নিয়ে এসে মাউসটা ছেড়ে দেয় তাহলে কিন্তু এটা আমার দুইটা হয়ে গেছে। ঠিক আছে, আবার কপি করার আরো একটা উপায় আছে, সেটা এটা আমরা ক্লিক করে কন্ট্রোল সি দিয়ে আবার যদি কন্ট্রোল ভি দেই তাহলেও কিন্তু আমাদের এটা কপি হয়েছে। ঠিক আছে, তো এখানে আমাদের দুইটা শেপ আছে, এটা একটা আর এটা একটা। তো আরো একটা উপায় দেখি যে এটা আরো কি কি উপায় আমরা কপি করতে পারি একটা শেপকে। তো এটা সিলেক্ট করার পর আমি যদি কন্ট্রোল সি দেই আবার কন্ট্রোল এফ দেই তাহলেও কিন্তু আমাদের কপি হয়েছে। এটা যদি আমরা সরাই এখন দেখি আমাদের তিনটা শেপ হয়েছে, আগে ছিল দুইটা এখন হয়েছে তিনটা। তো
একটা কন্ট্রোল ভি দিয়েও পেস্ট হচ্ছে, আবার কন্ট্রোল এফ দিয়েও পেস্ট হচ্ছে। দুইটার মধ্যে পার্থক্য একটাই, যে আমরা যখন কন্ট্রোল একটা শেপকে কপি করার পরে কন্ট্রোল ভি দিয়ে যখন আমরা পেস্ট করতে চাই, তখন এটা যে কোনো জায়গায় পেস্ট হতে পারে। আর যদি আমরা কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করি, তাহলে শুধুমাত্র ওই যে শেপ থেকে আমরা কপি করছি ওই শেপের উপরে গিয়েই পেস্টটা হবে। ঠিক আছে, এটা হচ্ছে যে কপি আর পেস্ট গেল। তারপরে আমরা আরো উপায়ে কপি পেস্ট করতে পারি। এখানে এডিটে গিয়ে এখানে কপি আছে, পেস্ট আছে, কাট আছে, এখানে ক্লিক করে করেও আমরা কপি পেস্ট করতে পারি। তো আমরা অবশ্যই কিবোর্ডের শর্টকাটগুলোই মনে রাখবো কাজের সুবিধার্থে, তাহলে আমরা অনেক দ্রুত কাজগুলো শেষ করতে পারবো। তো কপি পেস্ট এটাও আমরা শেষ করলাম। তারপরে এখানে আমরা আর একটা টুলসের ব্যবহার শিখছি, সেটা হলো মুভ টুল। এটা হচ্ছে মুভ টুল। আমাদের ইলাস্ট্রেটর বা গ্রাফিক্স ডিজাইনে মূলত সব থেকে বেশি ব্যবহৃত হয় এই মুভ টুলটা। ঠিক আছে, কারণ আমরা যে কোনো ডিজাইন করি, যা কিছু করি, আমরা যদি কোনো কিছুকে মুভ না করাতে পারি, তাহলে আমাদের ডিজাইনটা মানে কমপ্লিটই হবে না। ঠিক আছে, তার জন্য বেশি আমাদের ব্যবহৃত হয় এই সিলেকশন টুল বা মুভ টুল। তো আমি যদি এটাকে সিলেক্ট না করি, মুভ না করি, তাহলে তো কাজ করাই যাবে না। তো আমাদের আগে সিলেক্ট করতে হবে, মুভ করতে হবে, যার কারণে এই টুলটা অনেক বেশি ব্যবহার হয়, অনেক বেশি প্রয়োজন আমাদের সিলেকশন টুল বা মুভ টুল। তো এইটাও ব্যবহার করলাম। আবার এই পাশে আছে ডিরেক্ট সিলেকশন টুল, মানে এটা আমরা সরাসরি কোনো কিছুকে যদি সিলেক্ট করতে চাই, তাহলে আমরা সিলেক্ট করতে পারবো। তো এখানে যদি আমি এটা ক্লিক করি, ডিরেক্ট সিলেকশন দিয়ে যদি আমি এখানে ক্লিক করি, তাহলে আমার এই যে 4টা অ্যাঙ্কর পয়েন্ট দেখাচ্ছে। এই ফোটাগুলোর নাম হচ্ছে অ্যাঙ্কর। এই যে এখানে লেখায় আসতেছে, এই ফোটাগুলোর নাম হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। ঠিক আছে, তার মানে এই একটা শেপের 4টা অ্যাঙ্কর পয়েন্ট আছে। এটা হচ্ছে সেন্টার, কিন্তু এটা কিন্তু কোনো অ্যাঙ্কর পয়েন্ট না। ঠিক আছে, এখানে আমি ক্লিক করি, যদি এইটাতে ক্লিক করি, তাহলে দেখেন এইরকম আমাদের এই শেপগুলো বের হয়ে আসতেছে। ঠিক আছে, এই যে। তো আমরা চাইলে এই শেপগুলোকে আমি যদি এই যে এইগুলোকে মানে নিজে কাস্টম শেপ দিতে চাই, তাহলে কিন্তু আমি এরকম করে এই ডিরেক্টলি সিলেক্ট করে কোনো কাস্টম শেপ ব্যবহার করতে পারি এখানে। ঠিক আছে, তো এই ডিরেক্ট সিলেকশনের কাজ মূলত এগুলোই, যে আমার যদি কোনো নির্দিষ্ট একটা অ্যাঙ্করকে বা প্রত্যেকটা অ্যাঙ্করকে যদি কাজ থাকে আমার এই অ্যাঙ্করে, তাহলে আমি এটাকে কাজ করে ডিজাইন করতে পারি, বা এরকম আর কি। মানে ডিরেক্টলি কোনো কিছুকে ডিরেক্টলি এই অ্যাঙ্করগুলোকে ধরা যায় এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। তো এই টুলটা এই কাজে ব্যবহার করা হয়। আর একটা কাজ দেখাই, সেটা হলো এখানে আমরা যদি একটা স্কোয়ার শেপ নেই, তাহলে আমরা যদি ডিরেক্ট সিলেকশন দিয়ে মাঝখানে ক্লিক করি, তাহলে দেখা যাচ্ছে এখানে কিন্তু 4টে অ্যাঙ্কর পয়েন্ট দেখাচ্ছে। আবার এখানে একটা ছোট্ট একটা রাউন্ড শেপটাও দেখা যাচ্ছে। আমরা যদি রাউন্ড শেপ ধরে চাপ দেই, তাহলে দেখেন কি অবস্থান হচ্ছে, এটা কিন্তু একটা রাউন্ড হয়ে গেছে, অর্ধ রাউন্ড। তো আবার যদি আমরা শুধুমাত্র এই একটা অ্যাঙ্করে ক্লিক করি, তাহলে দেখেন শুধুমাত্র এই একটা অ্যাঙ্কর আমি চাচ্ছিলাম যে আমার এই একটা অ্যাঙ্কর শুধু রাউন্ড হবে, আর বাকিগুলো এই কোনাকুনি থাকবে। আমি কিন্তু সেটা করতে পারছি। ঠিক আছে, তো ডিরেক্ট সিলেকশনের কাজ হচ্ছে এটা, যে কোনো কিছু ডিরেক্ট ভাবে কাজ করবেন, বা আপনি সরাসরি ওইখানে গিয়েই কাজ করতে চাচ্ছেন বা কাজ করতেছেন। তো এই টুলের এইটাই কাজ। তাহলে আমরা দেখলাম শেপ টুলগুলো দেখলাম। তারপরে হ্যাঁ, বলতেছি যে আপনি একটা সিলেক্ট করলেন, আমি দুইটা কিভাবে সিলেক্ট করব? দুইটাও সিলেক্ট করতে পারবে। একটু মিউট করো তুমি, সমস্যা হচ্ছে তোমার ইয়েতে।
আমি দেখাচ্ছি। দুইটা সিলেক্ট করতে গেলে এখানে আমি একটা সিলেক্ট করলাম, শিফট চেপে ধরে যদি আমি আরেকটা সিলেক্ট করি তাহলে দেখো দুইটাই কিন্তু আমার সিলেক্ট হয়েছে। এই দেখো, আমি চাইলে তিনটাও সিলেক্ট করতে পারবো। আমি এটা সিলেক্ট করলাম, শিফট চেপে ধরে এটাও সিলেক্ট করলাম, আবার এইটাও সিলেক্ট করলাম। এবার তিনটা যদি এই যে তিনটা যদি আমরা রাউন্ড করি, এই যে তিনটা এরকম হইলো, আর আমার একটা শেপ একদম কোনাকুনি থাকলো। ঠিক আছে, তো যে কোনো কিছু সিলেক্ট করতে গেলে শিফট চাপতে হবে তোমাকে। তো এইটা ছিল কাজ। আবার যদি দুইটা শেপকে শিফট চেপে না ধরেও সিলেক্ট করতে পারবা, এই ডিরেক্ট সিলেকশন দিয়ে এইটুকু মানে যে দুইটা অ্যাঙ্কর তুমি সিলেক্ট করতে চাও সেই দুইটা অ্যাঙ্কর শুধু এভাবে সিলেক্ট করতে হবে, তাহলে দেখো এই যে দুইটা অ্যাঙ্কর শুধু তোমার সিলেক্ট হয়েছে। ঠিক আছে, আবার যদি এইভাবে এই পাশে ড্র্যাগ করো তাহলে কিন্তু এই দুইটা তোমার সিলেক্ট হয়েছে। ঠিক আছে, তো শিফট চেপে ধরে করাই ভালো এখন নতুন অবস্থায়। আস্তে আস্তে যখন আরো বেশি শিখবা জানবা তখন নিজেরাই নিজেদের মতো করে শর্টকাট অনেক করে নিতে পারবা। তবে এখন প্রপার ওয়েটাই শেখা ভালো। তো আমরা মুভ টুল, শেপ টুল, তারপরে ডিরেক্ট সিলেকশন টুলের ব্যবহারটা দেখলাম। টাইপ টুলের ব্যবহারটাও আমরা এর আগে দেখছি। তো টাইপ টুল আমরা নিয়ে এখানে যে লেখার অপশন আসছে, এখন আমরা এখানে লিখতে পারি। এই যে আমরা লিখলাম, তো এটা অনেক ছোট দেখাচ্ছে লেখাটা। তো এখানে আমার 12 পিটি আছে উপরে, তো এটাকে যদি আমি বাড়াই দেই তাহলে আমার লেখার সাইজটা বড় হয়ে যাচ্ছে। এই যে আমার লেখার সাইজটা বড় হয়ে গেছে। তো আমি এটাকে বড় হতে দেই। হ্যাঁ, ঠিক আছে। তো এটাকে এই যে টেক্সটার ফন্টটা আছে, তো আমার এই ফন্টটা একদমই পছন্দ না। তো আমি যদি চাই এই ফন্টটা চেঞ্জ করতে পারি, সেটা হলো যে এখানে ফন্টের অপশন আছে, এই তীরে যদি আমি ক্লিক করি তাহলে এই যে অনেক ফন্ট কিন্তু আমার এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এখান থেকে যে ফন্টটাই আমি সিলেক্ট করব সেই ফন্টটাই আমার চলে আসবে। এই যে এই ফন্টটা অনেক সুন্দর ফন্ট। তো এই যে এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি, আবার আমরা ফন্টের সাইজ ছোট বড় করতে পারি। ক্যারেক্টার থেকে আমরা এই যে একটা লেটার থেকে লেটারের দূরত্ব কতটুকু হবে সেইটুকু নির্ধারণ করতে পারি। তো এরকম আমরা ক্যারেক্টার থেকে, ক্যারেক্টারে অনেক কাজ আছে, এগুলো আমরা দেখব, ভিডিওতে আছে, দেখে নেবেন একটু। আজকে যেহেতু এটা হলো টাইপ টুলের কাজ। তারপরে আমরা দেখছি আইড্রপার টুলের কাজ। আইড্রপার টুলের কাজ হচ্ছে কোনো ইমেজ থেকে আমরা গুগল থেকে একটা ইমেজ কপি করে এখানে পেস্ট করে দিলাম। তো এখানে আমি একটা শেপ নিলাম। তো আমি চাচ্ছি এখানকার যে কালারগুলো আছে সেই কালারগুলো কিন্তু আমার এখানে আছে, কিন্তু ওই রকম একদম এই কালারটা আমি এখানে পাবো না, কারণ এখানে মানে একদম খুবই কম সংখ্যক কালার এখানে দেওয়া আছে। ঠিক আছে, আবার এইটা যদি আমি তৈরি করতে চাই তাও কিন্তু পারবো না। এখন এই যে এখানে আমরা নিজেরা কালারও তৈরি করতে পারি এখানে, কিন্তু এখানে আমি চাইলেই ওই কালারটা একদম ঠিকঠাক ভাবে পাবো না। এখানে আমি করলেই আমি তো জানি না যে এই কালারটার কোডটা কি, তো আমি এখানে তৈরিও করতে পারবো না, যার কারণে আমার এই কালারটাই আমার প্রয়োজন। ঠিক আছে, কিছু কিছু সময় দেখা যাবে যে বায়ার আপনাকে এরকম একটা ইমেজ দিয়ে আপনাকে এইটুকু অংশ সিলেক্ট করে দিল যে আমার এই কালারটাই প্রয়োজন, তখন আপনি কালার কোডটা কোথায় পাবেন? তো আমাদের এই
আই ড্রপার টুলটা এখানেই কাজ করবে। সেটা হলো যে আমরা আই ড্রপার দিয়ে কোনো একটা ইমেজ থেকে কালার আমরা ব্যবহার করতে পারি। তো আমরা এটা সিলেক্ট করার পর যদি ইমেজ থেকে এই কালারটা এখানে সিলেক্ট করলাম, যে কোনো জায়গায় আমরা ক্লিক করলে সেই কালারটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসতেছে। ঠিক আছে, এই যে যেখানে আমরা ক্লিক করব সেই কালারটা আই ড্রপার টুল কিন্তু ধরতেছে আর এখানে চলে আসতেছে, আমার এই যে চলে আসতেছে। ঠিক আছে, এই এখন যদি আমি এই ইমেজটাকে যদি এই শুধুমাত্র এই একটা কালার করতে চাই তাহলে কিন্তু পারবো না। এটা সিলেক্ট করার পর এই যে আমি সিলেক্ট করতেছি, আমার কিন্তু ইমেজের কালার চেঞ্জ হচ্ছে না, কারণ এটা হচ্ছে একটা ইমেজ, এটা একটা ইমেজ আর এটা হচ্ছে আমার একটা শেপ, যার কারণে আমি ইমেজ থেকে শেপে কালার করতে পারতেছি, কিন্তু কোনো শেপ থেকে ইমেজে কালার করতে পারবো না। ঠিক আছে, এটা অবশ্যই মনে রাখতে হবে। তো এটা হচ্ছে আই ড্রপার টুলের কাজ। তারপরে এটা আমি এখন দরকার নেই, তাহলে এটা হচ্ছে আই ড্রপার টুলের কাজ গেল। তারপরে আছে এখানে রোটেট আর রিফ্লেক্ট টুলের ব্যবহারও আমরা দেখেছি। তো এটা একটু দেখি আমরা। এখানে এরকম একটা শেপ নিলাম, এটাকে আমি রেড কালার দিলাম, এই দুইটা আমি একটু রাউন্ড শেপ করে দেই। ঠিক আছে, তো এই টুলটাকে আমি রোটেট করতে চাচ্ছি, আমি চাচ্ছি এইটা আমার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরুক। তো এইখানে যদি আমি মাউসটা নিয়ে যাই, এখানে দেখেন ডিগ্রির একটা মাপ আসছে, কিন্তু কতটুকু ঘুরাইলে আমার 45 ডিগ্রি ঘুরবে সেটা কিন্তু আমি একদম সঠিকভাবে দিতে পারতেছি না। এখানে এই যে অনেক মাপ আসতেছে, তো মানে একদম সঠিকভাবে যে আমি 45 ডিগ্রি মাপ, এখানে যে 45 ডিগ্রি কিন্তু এখন আসছে। ঠিক আছে, সেটা কিন্তু অনেক সময়ের প্রয়োজন। এই যে আমি অনেক ঘোরাঘুরি করার পর, এই যে অনেক ইয়ে করার পর তারপরে আমি 45 ডিগ্রি পাচ্ছি, আবার পাই না, এই যে অনেক সময়ের দরকার এটা। ঠিক আছে, তো আমরা একটা সহজ নিয়মে এটা শিখবো, সেটা এটা সিলেক্ট করার পর এই যে আমাদের এখানে রোটেট টুল আছে, আমরা যদি রোটেট টুল ক্লিক করে আমরা কোন জায়গা থেকে 45 ডিগ্রিটা চাচ্ছি, তো আমি যদি যেখানে চাবো, আমি যদি চাই এখান থেকে আমার 45 ডিগ্রিতে ঘুরবে এখান থেকে, তাও কিন্তু হবে। তো এখানে আমি অল্টার চেপে যদি ক্লিক করি তাহলে আমাদের এরকম একটা উইন্ডো আসবে, সেটাতে আমরা 45 ডিগ্রি যদি ক্লিক করি, 45 ডিগ্রি লেখার পর প্রিভিউ অন করে দিই, তাহলে দেখেন এই যে আমরা এখানে ক্লিক করছিলাম এইটার সাপেক্ষে আমাদের 45 ডিগ্রি ঘুরছে। ঠিক আছে, তো যেখানে খুশি সেখানে আপনি নিতে পারবেন যে এই অংশের সাপেক্ষে আমি 45 ডিগ্রি কোণে আমি এই শেপটাকে ঘোরাতে চাচ্ছি। তো আমি ওইরকম না, আমি একটু আমি চাচ্ছি এইখান থেকে 45 ডিগ্রি শেপে ঘুরুক। তো আমি এইখানে এই সেন্টারে অল্টার প্রেস করতেছি, তাহলে আমার এই শেপ উইন্ডোটা আসলো। এখানে আমি যদি 45 ডিগ্রি সিলেক্ট করে কপি দেই তাহলে কিন্তু আমার এইটা এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ঘুরে গেছে। ঠিক আছে, এবার আমি চাচ্ছি এইটা কপি হয়ে এই পাশে আসুক, রিফ্লেক্ট হয়ে এ পাশে আসুক। তো আমরা এটা রোটেট করলাম, এই শেপটাকে রোটেট করে 45 ডিগ্রিতে এভাবে বানাইলাম। এখন আমরা রিফ্লেক্ট করব। তো আমরা রিফ্লেক্টে ক্লিক করার পর সেন্টারে অল্টার প্রেস করলাম, সেন্টারে অল্টার প্রেস করলে আমাদের আর এই অবস্থা এখানে 45 ডিগ্রি, এখানে শুধু আমাদের যা আছে তাই থাকবে, শুধু আমি কপি করতেছি। এখানে কপি করলে এই যে আমাদের এটা কিন্তু এরকম থেকে এই শেপটা এটা রিফ্লেক্ট হয়ে এই পাশে চলে আসছে। ঠিক আছে, তো এটা হচ্ছে রোটেট আর রিফ্লেক্টের
কাজ। তো আমরা কোনো শেপকে এভাবে রোটেটও করতে পারি, আবার রিফ্লেক্টও করতে পারি। তো এইটা গেল রোটেট আর রিফ্লেক্ট টুলের কাজ। তাহলে আমরা আরেকটা একটু জিনিস দেখি, এটা আমরা একটা রাউন্ড শেপ নিলাম, ঠিক আছে। তাহলে আমরা এখানে আমরা কালকে পেন টুলের, আচ্ছা ওইটা পরে দেখাচ্ছি আমি একটু। এখানে আমরা কালকে না, এর আগের ক্লাসে শেপ বিল্ডার টুলের কাজ দেখছি। তো আজকে আমরা একটু শেপ বিল্ডার টুলের কাজটা দেখি। তো এটা আমি সিলেক্ট করার পর এটা আমি কপি করতেছি এই পাশে। এখানে কিন্তু আমার দুইটা শেপ আছে, ঠিক আছে। দুইটা শেপকে আমি সিলেক্ট করার পর আমি যদি শেপ বিল্ডার টুলে সিলেক্ট করতেছি, তাহলে কিন্তু যে এইটা, এই অংশটা আমার একটু আবসা হয়ে যাচ্ছে, রেডটা এটাও আবসা হয়ে যাচ্ছে, আবার এটাও আবসা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমি ক্লিক করি, দেখি এখানে কি হয়। তো আমি যদি এখানে ক্লিক করি, তো দেখি আমাদের কোনো পরিবর্তন হয়েছে নাকি। এই দেখেন আমাদের কিন্তু এখানে পরিবর্তন হয়েছে। দেখেন আমাদের দুইটা শেপ থেকে আমরা তিনটা শেপে কনভার্ট করলাম কিন্তু এখানে, ঠিক আছে। তো তাহলে আমরা বুঝলাম কি, যে আমাদের এই শেপ বিল্ডার টুলের কাজ হচ্ছে কোনো অংশকে কেটে ফেলা, ঠিক আছে। তো আমরা আরেকটা জিনিস খেয়াল করি, আমরা যখন শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করতেছি, তখন দেখেন আমাদের মাউসের কাটসারের নিচে একটা প্লাসের আইকন আসতেছে, ঠিক আছে। এখন আমরা যদি অল্টার প্রেস করি, তাহলে দেখেন এটা কিন্তু মাইনাসের আইকন চলে আসছে। তো মাইনাসের আইকন আসলেও ওই একই অবস্থান আসতেছে, আমাদের লাল অংশের উপরে একটা পর্দা পড়তেছে, ঠিক আছে। এখন মাইনাস থাকা অবস্থায় যদি আমরা ক্লিক করি, তাহলে কি পরিবর্তন হয় আমরা একটু দেখি। আমি ক্লিক করলাম, আমার এই অংশটা কিন্তু কেটে গেছে, ঠিক আছে। আমি যদি এইখানে ক্লিক করি, সেটাও কিন্তু আমার মাইনাস হয়ে কেটে গেছে, ঠিক আছে। এখন দেখেন আমার দুইটা পাতার একটা শেপ আসছে, ঠিক আছে, একটা পাতা তৈরি হয়েছে এখানে। তো আমি এই দুইটা সিলেক্ট করে এখন যদি আমি রোটেট করে সেন্টারে অল্টার প্রেস করি, আর এখানে যদি আমি 10 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে চাই, কপি করি, তাহলে দেখেন আমার কিন্তু এই যে 10 ডিগ্রিতে এটা ঘুরছে। এবার যদি আমরা কন্ট্রোল ডি প্রেস করি, তাহলে দেখেন আমাদের এই যে একটা একদম প্রপার একটা ফুলের শেপ তৈরি হয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু অনেকগুলো শেপ আছে, এই দেখেন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা করা যাচ্ছে। এটাও যদি আমরা সরাই, এই যে প্রত্যেকটা অংশ আমরা আলাদা করতে পারতেছি। এখন পুরাটা যদি আমরা সিলেক্ট করে আমরা একটু জুম করি, দেখি এই যে জুম করলাম। এখন যদি আমরা শেপ বিল্ডার টুলটা একটু কাজ করি, এই যে এই অংশগুলো আমি একটু কেটে দেই, তাহলে দেখি কেমন লাগে। তো এই যে অংশগুলো আমি কেটে দিচ্ছি, তাহলে দেখেন এক একটা ডিজাইন তৈরি হবে এখানে। দেখেন একটা সুন্দর একটা আমাদের ফ্লাওয়ার তৈরি হলো। কিন্তু এটা কিন্তু কাজ করতে আমার কতটুকু সময় লাগছে, খুবই অল্প সময়ে আমি এই কাজটা করলাম, ঠিক আছে। কিন্তু এইটা যদি আমরা অন্য কোনো টুলস দিয়ে করতে চাই বা করতাম, তাহলে কিন্তু আমাদের অনেক সময় লাগতো, ঠিক আছে। তো
আমাদের যে কারণে আমাদের এই টুলসগুলোর ব্যবহার অনেক ভালোভাবে শিখতে হবে। ঠিক আছে, আমি কিন্তু এখানে শুধুমাত্র রোটেট টুলের ব্যবহারটাই করছি। তো রোটেট টুল সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে তাহলে আমরা আরো সুন্দর সুন্দর আরো ভালো ভালো ডিজাইন করতে পারবো। তো এটা শেপ বিল্ডার টুলের ব্যবহারও আমরা দেখলাম যে শেপ বিল্ডার কিভাবে কাজ করে। তারপরে আমরা পেন টুলের ব্যবহারও দেখছি। হ্যাঁ, একটু পরে দেই, একটু পরে দেই, ক্লাস নিচ্ছি। হ্যাঁ আছে। হ্যালো। জি বলেন। না, হঠাৎ বন্ধ হয়ে গেল এই কারণে। ও আচ্ছা, ঠিক আছে। একটু আচ্ছা, পেন টুলের ব্যবহারটা পরশু দেখানো হয়েছে, তো আজকে আমি আর একটু দেখাই। এই জন্য আমি একটা গুগল থেকে একটা পিকচার নেই। আচ্ছা, আমি এই ইগলের লোগোটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, তো আজকে আমরা একটু পেন টুলের ব্যবহারটা আরেকবার একটু দেখি। তো এটা কিন্তু আমার মুভ করতেছে। ঠিক আছে, যখন আমরা পেন টুলে কোনো ইমেজকে 100% কপি করব পেন টুল দিয়ে, তখন আমরা সেই ইমেজটাকে আগে লক করে নিব। তো আমি এই ইমেজটা সিলেক্ট করে Ctrl+2 চাপলাম। এবার কিন্তু আমার এই ইমেজটা আর নড়তেছে না, এই ইমেজটা আমার লক অবস্থায় আছে। তো আমরা যেটা যে লক আছে সেটা বুঝবো কিভাবে? আমরা এই লেয়ার অপশনে গিয়ে এই যে লেয়ার অপশনে গিয়ে দেখেন এই অংশটা, এই যে আমার ইমেজটা কিন্তু এই যে আমার লকড হয়ে আছে। ঠিক আছে, এখানে আমরা চাইলে লক তুলে দিলে এই যে আমার কিন্তু ইমেজটা নড়াচড়া করতেছে। ঠিক আছে, তো আমি ইমেজটাকে এই যে লক রাখবো। এই যে আমার কিন্তু আবার লকড হয়ে গেছে, এই যে আমি কিন্তু আর নড়াচড়া করতে পারতেছি না। তো ইমেজটা আমার লক অবস্থাতেই থাক। তো আমি এবার পেন টুল নেই, পেন টুল নিয়ে আমি এই কর্নার থেকে অবশ্যই যখন আমরা কোনো ডিজাইনকে কপি করব অবশ্যই আমরা জুম করে কাজ করব। ঠিক আছে, যদি জুম করে কাজ করেন তাহলে আপনার কাজটা একদম পারফেক্ট ভাবে হবে। তো আমি এই কর্নারে পেন টুলে একটা ক্লিক করতেছি, তখন দেখেন একটা সুতার মতো পেনের সাথে একটা সুতা বের হয়েছে। ঠিক আছে, তো এখান থেকে আমি যদি এখানে ক্লিক করে মাউসটা না ছেড়ে এভাবে না ছেড়ে দিয়ে যে কোনো দিকে আমরা কিন্তু নিতে পারি। আমি চাইলে এভাবে নিতে পারি, এভাবে নিতে পারি, কিন্তু যেহেতু আমি এই লাইনের উপর দিয়ে লাইন আউট করতেছি, তো আমি এখানে পারফেক্ট ভাবে এটা নিয়ে নিলাম। তো এখন দেখেন আমার কিন্তু দুইটা মাথা বের হয়েছে, এখানে একটা আর এখানে একটা আর এখানে। এটা তো পেনের সাথে অলরেডি আছেই, তো আমার কিন্তু এখন তিনটা মাথা আছে। তো এখন কিন্তু আমি এই যে এখানে এই মাথাটা আমি এই পর্যন্ত সুন্দরভাবে নিয়ে আবার একটা আর পেন টুলে যখন আমরা কাজ করব অবশ্যই আমরা স্টক অবস্থায় কাজ করব, তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারবো কাজগুলো কিভাবে আমাদের হচ্ছে। তো আমি এই যে আবার আরেকটা শেপ নিচ্ছি, এই যে একদম সমানভাবে ওই
দাগের উপর দিয়ে নিচ্ছি। তো এখানে আমার এই যে আমি সমান করতে পারতেছি না, এই যে সমান হচ্ছে না, যার কারণে আমার এই মাথাটার দরকার নেই। আমি এখানে অল্টার প্রেস করে এই মাথাটা কেটে দিলাম, তাহলে কিন্তু আমার শুধুমাত্র এই একটা মাথা থাকলো। তিনটা মাথার মধ্যে এখন শুধু আমার দুইটা মাথা আছে। তারপর আমি এইখানে ক্লিক করে এই যে আবার একটু ঠিক করে নিলাম। তারপরে এইখানে ক্লিক করে আমি একটু ছোট করে নিই, এই ছোট করে ক্লিক করে এই যে ক্লিক করলাম, তারপরে এইখানে ক্লিক করলাম, তারপরে এখানে এভাবে নিচের দিকে আমি টানলাম মাউস ড্র্যাগ করে। তারপরে এখানে যেহেতু আমার একটা কার্ভ আছে, তো এখানে আমার অল্টার প্রেস করে কাটতে হবে। তারপরে এখানে আমি এক টানে এখানে নিচ্ছি, এখানে আমি একটু ছোট করে নেই, এখানে আমি ধরলাম, এখানে ক্লিক করার পর মাউস না ছেড়ে দিয়ে এক টানে এই যে এক টানে নিলাম। এখানেও আমার যেহেতু একটা কার্ভ আছে, সেহেতু অল্টার প্রেস করে আমি এই মাথাটাও কেটে দিলাম, দিয়ে এখানেও আমি এই যে টেনে ঠিক করে নিলাম। আবার এখানেও আমার কার্ভ আছে, সেখানেও আমি মাথাটা কেটে দিলাম। দেওয়ার পর এটা আমি আরেকটু ছোট করে নিচ্ছি, আমি এইখানে আবার ধরলাম, ধরার পর এই মাথাটাও আমি অল্টার প্রেস করে কেটে দিচ্ছি। তো আমাদের যেহেতু ভিডিও হচ্ছে, তো আমি অত বেশি স্মুথ না করে দেখাই আপনাদেরকে। তো এটা যেখানে আমাদের কার্ভ আছে সেখানে আমরা অল্টার প্রেস করে মাথাগুলো কেটে দিব, ঠিক আছে। যেখানে যেখানে আমার কার্ভ থাকবে সেখানে আমরা অল্টার প্রেস করে মাথাগুলো কেটে দিব। এই যে কাটলাম, যে এখানে আমার একটু রাউন্ড আছে, তো এটাকে আমি এইভাবে ধরলাম, তারপরে এটাকে এইভাবে ধরলাম, এখানে আমার কার্ভ আছে। তারপরে এখানে অল্টার প্রেস করে আমি কেটে দিচ্ছি। তারপরে এইটা এখন দেখেন এই শেপটা যদি আমি সরাই, দেখেন ঈগলের মাথার শেপটা কিন্তু আমার চলে আসছে। তো এটাকে আমি এখন ফিল কালার দিই। দেখেন এখানে আরো কাজ আছে, তো সেগুলো আমি এখন আর দেখাচ্ছি না। তো পেন টুলের কাজ মূলত এভাবেই করতে হয়। আপনি পেন টুল দিয়ে ডিজাইন করতে পারেন, কোনো শেপকে কপি করতে পারেন। পেন টুলের অনেক অনেক ব্যবহার আমরা করব, বা অনেক অনেক ব্যবহার আছে কাজ করার ক্ষেত্রে। পেন টুল মানে অনেক গুরুত্বপূর্ণ একটা টুল। তো পেন টুলের ব্যবহারটা আপনারা অনেক বেশি বেশি ডিজাইনকে কপি করবেন, তাহলে পেন টুলের ব্যবহারটা অনেক স্মুথ ভাবে আপনারা করতে পারবেন। যার কারণে বেশি বেশি ডিজাইন আপনাকে পেন টুল দিয়ে কপি করতে হবে। এই কাজটা আরো সহজ উপায়ে করার আরো নিয়ম আছে, কিন্তু সেগুলো আমরা শিখবো কিন্তু পরে, এখন না, ঠিক আছে। তো দেখা গেল এই পেন টুল দিয়ে আমার এই কাজ করতে যদি 2 মিনিট সময় লাগে, তাহলে যে সহজ উপায়টা আমরা ব্যবহার করব সেটাতে শুধুমাত্র একটা ক্লিক করলেই আপনার এইরকম হয়ে যাবে, ঠিক আছে, শুধুমাত্র এক ক্লিকেই। তো সেগুলো আমরা শিখবো ধীরে ধীরে। আমরা তাহলে পেন টুলের কাজ আমরা শিখলাম এখানে।
তো পেন টুলের ভিতরেও আরো অনেকগুলো টুল আছে, সেটা হলো অ্যাড অ্যাঙ্কর টুল, তারপরে ডিলেট অ্যাঙ্কর টুল আর অ্যাঙ্কর পয়েন্ট টুল। ঠিক আছে, তো আমরা একটু দেখি যে এইগুলো দিয়ে কি কি কাজ করা যায়। আমরা এখন একটা ইলিপস যদি নিই, তো এগুলো আমার দরকার নেই, এগুলো আমি ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। এটা আমি নিলাম, তাহলে এটা সিলেক্ট অবস্থায় এখানে আমার পেন টুলে অ্যাড অ্যাঙ্কর টুল আছে। তাহলে দেখেন অ্যাড অ্যাঙ্কর পেন টুল, দেখেন একদম পেন টুলের নিচে একটা স্টার আছে, পেন আছে আর একটা স্টার। আর যখন আমরা অ্যাড অ্যাঙ্কর টুল ব্যবহার করতেছি তখন দেখেন পেনের নিচে একটা প্লাস চিহ্ন আসতেছে। তো প্লাস মানেই আমরা বুঝি কোনো কিছু যোগ করা। তাহলে আমরা এখানে অ্যাড অ্যাঙ্কর টুলের এই সেন্টারে এখানে যদি আমরা একটা ক্লিক করি, তাহলে দেখেন এখানে দেখেন আমরা যদি ডিরেক্ট সিলেকশন দিয়ে এখানে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার একটা, দুইটা, তিনটা, চারটা, এই একটা দিয়ে 5টা অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত হয়েছে। কিন্তু যে কোনো একটা শেপের কিন্তু সাধারণত 4টা অ্যাঙ্কর পয়েন্ট থাকে। এটাতে দেখেন, এটাতে আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা 4টা অ্যাঙ্কর পয়েন্ট দেখতে পাচ্ছি। আর এখানে ক্লিক করলে আমরা 5টা অ্যাঙ্কর পয়েন্ট দেখতে পাচ্ছি, কারণ এখানে আমি একটা এই যে অ্যাড পেন টুলের অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে একটা অ্যাঙ্কর টুল আমরা এখানে যোগ করছি। তো এখানে আমি যোগ করলাম, তাহলে এখানে ডিরেক্ট সিলেকশন দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমি যদি এটাকে এই যে টেনে উপরের দিকে নিয়ে যাই, দেখেন এটা কিন্তু একটা ঘরের শেপ তৈরি হয়েছে। ঠিক আছে, এর আগে আমরা শেপ দিয়ে কিন্তু ঘর তৈরি করা দেখাইছি যে কিভাবে একটা ঘর তৈরি করতে হয়। এটা দেখেন কত আগেরটা কত কঠিন মনে হয়েছে যে কয়েকটা শেপ নিয়ে রোটেট করে তারপরে আমরা একটা ঘরের শেপ নিয়ে আসছি। কিন্তু এখানে দেখেন একটা স্কোয়ার একটা শেপকে শুধুমাত্র একটা অ্যাঙ্কর টুল দিয়ে একটা অ্যাড অ্যাঙ্কর টুল যোগ করার পরে আমরা একটা ঘরের শেপ অনেক সহজ উপায়ে তৈরি করে ফেললাম। ঠিক আছে, এখন তাহলে এটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর, মানে কোনো কিছু কোনো একটা শেপে যদি আমাদের অ্যাঙ্কর প্রয়োজন হয় তাহলে আমরা অ্যাঙ্কর অ্যাড করে সেখানে আমরা কাজ করতে পারি। ঠিক আছে, তাহলে এবার অ্যাড অ্যাঙ্করের পরে আসলো আমাদের মাইনাস অ্যাঙ্কর পয়েন্ট। তাহলে মাইনাস বলতেই বোঝায় বাদ দাও। তাহলে আমরা এখানে মাইনাস দিয়ে এখানে যদি এই যে মাইনাসে আসছে এই অ্যাঙ্কর পয়েন্টে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখেন ওই অ্যাঙ্কর পয়েন্টটা কেটে গেছে। ঠিক আছে, এখন এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন ওই অ্যাঙ্করটা কিন্তু আমার কেটে গেছে। এখানে যদি ক্লিক করি তাহলে ওই অ্যাঙ্কর টুলটা আমার কেটে গেছে। ঠিক আছে, তো যে যে অ্যাঙ্করে আমি ক্লিক করব সেই অ্যাঙ্কর টুলগুলো আমার কেটে যাবে। এটাই মাইনাস দিয়ে এটাই বোঝানো হচ্ছে যে আপনি যে অ্যাঙ্করে ক্লিক করবেন সেই অ্যাঙ্করটা কেটে যাবে। তাহলে এখানে আমাদের পেন টুল গেল, পেন টুলের মধ্যে অ্যাড অ্যাঙ্কর টুলটা গেল যে আমরা কোনো একটা ডিজাইনে যদি আমাদের অ্যাড অ্যাঙ্কর টুল প্রয়োজন হয় তাহলে আমরা অ্যাঙ্কর অ্যাড করে কাজ করতে পারি। আবার মাইনাস টুল ব্যবহার করতে পারি যদি আমাদের অতিরিক্ত কোনো অ্যাঙ্কর থাকে সেটাকে আমরা মাইনাস করে কেটে দিতে পারি। আমাদের অপ্রয়োজনীয় যদি কোনো অ্যাঙ্কর হয়ে থাকে তাহলে সেটা আমরা অবশ্যই মাইনাস করে কেটে দিব ডিজাইনের সুবিধার্থে বা ডিজাইনের সুন্দর করতে। তাহলে এখানে আছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। তাহলে অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ কি, এটা দেখে কার্ভ করতেছে। তো এখানে যদি আমি ক্লিক করি তো এখানে কিন্তু কিছুই হচ্ছে না। এখানে যদি আমি ক্লিক করি কিছুই হচ্ছে না, কারণ একটাই, সেটা হলো এটা হচ্ছে আমাদের শুধুমাত্র মানে এইটাই যে এইটা এই তীর চিহ্নটা বোঝাচ্ছে একটা কর্নার। ঠিক আছে, তো এই টুলটা কর্নারে কাজ করবে না, এটা শুধুমাত্র রাউন্ডে কাজ করে এটাকে কর্নার তৈরি করবে। তো আমরা একটু দেখি এখানে
যে কোথায় কাজ করবে এই অ্যাঙ্কর টুলটা। আমরা একটা এই যে আমি বলছি এটা রাউন্ডে কাজ করবে, কিন্তু কোনো অ্যাঙ্করে এটা কাজ করবে না। এখানে কিন্তু আমাদের কোনো কার্ভ জায়গা নেই, মানে কোনাকুনি নেই, এখানে কিন্তু রাউন্ড শেপ আছে, যে কোনো জায়গায় রাউন্ড আছে। তো দেখি আমরা এখানে কাজ করে কিনা। তো এখানে আমি ওই অ্যাঙ্কর পয়েন্ট টুলটা সিলেক্ট করে এইখানে যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন এই অংশটা কিন্তু আমার কার্ভ হয়ে গেছে। যদি আবার এইখানে ক্লিক করি, দেখেন এখানেও কিন্তু আমার এই যে কার্ভ হয়ে গেছে, মানে এটা কোন একটা রাউন্ড শেপকে শুধুমাত্র কর্নারে রূপান্তর করতে পারে, কোন একটা রাউন্ড শেপকে কর্নারে রূপান্তর করতে পারে। কার্ভ টুলের কাজ হচ্ছে রাউন্ড শেপকে কর্নার আকার দেওয়া, ঠিক আছে। এই জন্য এইটা কোনো এই যে কার্ভে কাজ করতেছিল না, এটা শুধুমাত্র রাউন্ড শেপে কাজ করবে, ঠিক আছে। তো এই পেন টুলের ভেতরে প্রত্যেকটা টুলস আমরা শিখলাম। তাহলে আজকে অনেক কিছু আমরা শিখলাম। ইরেজার টুলের ব্যবহারও আমরা দেখছি। তো ইরেজার টুলে সিলেক্ট করলে, ইরেজার মানে হচ্ছে মুছে ফেলা। তো এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন এই অংশগুলো যেখানে আমরা ক্লিক করতেছি সেই অংশগুলো কিন্তু আমাদের মুছে যাচ্ছে, ঠিক আছে। এটা সিলেক্ট করে যদি আমি এখানে নিয়ে আসি, ভিতরের সাদা অংশগুলো দেখা যাচ্ছে, এখানে নিয়ে আসলে এই অংশটা দেখা যাচ্ছে। তো ওই অংশ যেখানে যেখানে আমি ক্লিক করছি সেই অংশগুলো কিন্তু আমার মুছে গেছে। এই যে আমি যদি একদম ড্রাগ করে মুছে ফেলতে চাই, দেখেন এই যে মুছে গেছে, একদমই মুছে গেছে। এই যে ছোটবেলায় যেরকম আমরা সিলেটে লেখার পর কোনো কিছু দিয়ে মুছে ফেলছি, তো সেভাবে কিন্তু আমরা দেখেন কোনো ডিজাইনকে আমরা মুছে ফেলতে পারতেছি। এই যে সুন্দরভাবে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। এই যে, তো এটা হচ্ছে ইরেজার ইরেজার টুলের কাজ হচ্ছে এইটা, ঠিক আছে। এটা দিয়ে আমরা কোনো কিছুকে মুছে ফেলতে পারি। তো ইরেজার টুলের নিচে একটা টুল আছে, সেটা দেখি সেটা দিয়ে কি কাজ হয়। তো এটা হচ্ছে সিজার টুল। সিজার টুল দিয়ে কি কাজ হয়? সিজার টুলের কাজও হচ্ছে আমার অ্যাঙ্করকে ধরা। তো আমি সিজার টুলের কাজ যেহেতু অ্যাঙ্কর ধরা, তো আমি এই অ্যাঙ্করে ক্লিক করতেছি, আর এই সোজাসুজি এই অ্যাঙ্করে যদি ক্লিক করি, আমার অ্যাঙ্করে ক্লিক পরে নাই, এই অ্যাঙ্করে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখি আমরা আমাদের কি পরিবর্তনটা হয়েছে। দেখেন এটা কিন্তু দুই ভাগে ভাগ হয়ে গেছে। সিজার টুলের কাজ হচ্ছে এইটা, যে কোন একটা শেপকে আপনি সোজাসুজি কাটতে চাচ্ছেন। এখন আপনি চাচ্ছেন যে আপনি এই শেপটাকে মাঝামাঝি একদম সমানভাবে কাটতে চাচ্ছেন, সেটা কিভাবে কাটবেন? সেটার অনেক উপায় আছে, কিন্তু সহজ উপায় হচ্ছে এই সিজার টুল দিয়ে কাটা। আপনি জাস্ট সিজার টুলটা সিলেক্ট করেন, এই অ্যাঙ্করে ক্লিক করেন, একদম অ্যাঙ্করেই ক্লিক করতে হবে। এই অ্যাঙ্করে ক্লিক, এটা আমার সিলেক্ট ছিল না, এটা সিলেক্ট করার পর আমার সিজার টুলে ক্লিক করতে হবে। এই অ্যাঙ্করে যদি আমি ক্লিক করি, এই যে অ্যাঙ্কর টুলে, এটা আমার ক্লিক করাই ছিল। তো এই অ্যাঙ্কর টুলে আমি যদি ক্লিক করলাম, তাহলে দেখেন একদম সমানভাবে কিন্তু আমাদের ভাগটা হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এভাবে সিজার টুলের ব্যবহার এইটাই। তো আমরা আরেকটু দেখি যে সিজার টুল আরো কোথায় কোথায় কাজ করে। তো আমি এটা সিলেক্ট করলাম, তাহলে এবার সিজার টুলটা নিলাম, এখানে আমি এই অ্যাঙ্করে ক্লিক করলাম, আর এই সোজাসুজি এই অ্যাঙ্করে ক্লিক করলাম, তাহলে দেখি এটা আমাদের কি পরিবর্তন হয়েছে। দেখেন এটাও একদম সমানভাবে বিভক্ত হয়েছে। তো এটা হচ্ছে সিজার টুলের কাজ। তো আমরা কিন্তু এখানে অনেকগুলো টুলস আমরা শিখে ফেলছি। এখন আর হাতে গোনা কয়েকটা টুল বাকি আছে, যে টুলগুলোর ব্যবহার আমরা শিখি না। এখানে অনেকগুলো টুল খুব একটা ব্যবহার হয় না। তো আমরা ইনশাল্লাহ আর দুই একটা ক্লাস পরে আমরা টুকটুক করে ডিজাইনের মধ্যে ঢুকবো। আস্তে আস্তে আমরা এবার ডিজাইন পার্টটাও করব। তো আপনারা মানে কাজগুলো জমা দেন, বেশি বেশি কাজ করেন,
কারণ কাজ যদি না করেন তাহলে তো দেখা গেল যে এক সময়